প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে গ্রাসহোপারের রক্ত সংবহনতন্ত্র নিয়ে আমরা আলোচনা করব। আমরা গ্রাসহোপারের রক্ত সংবহনতন্ত্রের মধ্যে হিমোলিম্ফ বা ব্লাড, তারপরে হিমোসিল এবং ডরসাল ভেসেল, এই তিনটে বিষয়ের মধ্যে আমরা আজকে আমাদের আজকে ক্লাস। তো সবার আগে আমরা জানবো যে রক্ত সংবহনতন্ত্র কাকে বলে। আচ্ছা, রক্ত সংবহনতন্ত্রটা হলো যে রক্ত, হৃৎপিণ্ড এবং কতগুলো নির্দিষ্ট নালিকা এবং কৈশিক জালক এর সমন্বয়ে যে তন্ত্রটা গঠিত হয় তাকে আমরা বলবো হলো রক্ত সংবহনতন্ত্র। তো রক্ত সংবহনতন্ত্র হলো যে কোনো একটা প্রাণীর শরীরের মধ্যে একটা প্রবাহমান তন্ত্র, অর্থাৎ একটা প্রাণীর শরীরে যতগুলো তন্ত্র আছে তার মধ্যে এই রক্ত সংবহনতন্ত্রটাই হলো একমাত্র প্রবাহমান তন্ত্র। তো এই রক্ত সংবহনতন্ত্রের মাধ্যমে কতগুলো গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে, যেমন আমরা যে বাইরে থেকে অক্সিজেনটা গ্রহণ করি এবং আমরা যে খাবারগুলো খাই এবং অন্যান্য যে উপাদানগুলো খাই, সেই খাবারগুলো রক্তের সাথে মিশ্রিত হয়ে একটা নির্দিষ্ট কোষে যায়। কোষে যেয়ে সেই খাবারটাকে পৌঁছায় দেয় এবং পৌঁছায় দেওয়ার পরে সেই কোষে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় এবং অন্যান্য যে রেচন বর্জ্য উৎপন্ন হয়, সেগুলো আবার রক্তের সাথে মিশ্রিত হয়ে নির্দিষ্ট অঙ্গে নিয়ে যায়। এটা হলো রক্ত সংবহনতন্ত্রের একটা মূল কাজ। তো আমরা রক্ত সংবহনতন্ত্র নিয়ে আলোচনা করার পূর্বে আমরা একটা বিষয় জানবো, সেটা হলো যে রক্ত সংবহনতন্ত্র কিন্তু দুই ধরনের হয়। একটা হলো ক্লোজ টাইপ ব্লাড সার্কুলেশন আর একটা হলো ওপেন টাইপ ব্লাড সার্কুলেশন। এই দুইটার কী জিনিস, এটি সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। দেখো, আমি এখানে দুইটা চিত্র অঙ্কন করেছি। এটা হলো ক্লোজ টাইপ ব্লাড সার্কুলেশনের একটা চিত্র আমি অঙ্কন করেছি এবং এটা হলো ওপেন টাইপ ব্লাড সার্কুলেশনের একটা চিত্র। তো আমরা এই দুই চিত্রের মাধ্যমে কিন্তু ক্লিয়ার একটা কনসেপ্ট পাবো যে এই ক্লোজ টাইপ এবং ওপেন টাইপ ব্লাড সার্কুলেশন সংজ্ঞা এবং তার মধ্যে কি কি পার্থক্য আছে আমরা এই দুটো চিত্রের মাধ্যমে পাবো। আমরা প্রথমেই যেটা আলোচনা করব সেটা হলো ক্লোজ টাইপ ব্লাড সার্কুলেশন। তো ক্লোজ টাইপ ব্লাড সার্কুলেশন কাকে বলে? দেখো, এখানে হৃৎপিণ্ড থেকে রক্ত একটা নির্দিষ্ট বাহিকার মাধ্যমে বের হয়ে, যেটাকে আমরা বলবো ধমনী, ধমনী থেকে বের হয়ে একটা অঙ্গে গেল এবং অঙ্গের ভিতরে যে কোষগুলো আছে সেই কোষগুলোকে ঘিরে একটা কৈশিক জালক সৃষ্টি করলো। এগুলোকে আমরা বলবো ক্যাপিলারিস। হ্যাঁ, এখানে দেখো ক্যাপিলারিজ আমি অঙ্কন করেছি। এই ক্যাপিলারিজ আসবে এবং এই ক্যাপিলারিজের মাধ্যমে কিন্তু ব্যাপন প্রক্রিয়ায় কোষকে যে খাবারটা তার দরকার সেটা নিবে এবং কোষে যে উৎপন্ন বর্জ্য পদার্থ সেটা আবার সে গ্রহণ করবে। অর্থাৎ ক্যাপিলারিজে কি হয়, এক কোষের ভিতরে একটা খাদ্যবস্তু বা গ্যাসের আদান প্রদান হয়। হওয়ার পরে এখান থেকে আবার আরেকটা ক্যাপিলারিজ উৎপন্ন হয়ে তারা আবার একত্রিত হয়ে এখানে আবার হৃৎপিণ্ডে চলে গেল। তাহলে এখানে এটা হলো তোমার হলো একটা ক্লোজ টাইপের একটা উদাহরণ। এখানে তোমরা খেয়াল করে দেখো, এটা হলো ওপেন টাইপ ব্লাড সার্কুলেশনের একটা চিত্র। এখানেও ঠিক একই রকম, তবে একটু পার্থক্য আছে। সে পার্থক্যটা কি? দেখো, এটা হলো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড থেকে তোমার অক্সিজেন বের হয়ে আসতেছে, একটা বাহিকার মাধ্যমে আসতেছে, বাহিকার মাধ্যমে আসে এখানেও অর্গানে আসতেছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যে কোষগুলো, অর্থাৎ এই যে কালো কালো যে গোল গোল যেটা দেখাচ্ছিল কোষ, কিন্তু এখানে এই কোষগুলোতে কোনো ক্যাপিলারিজ নাই, তার মানে কৈশিক জালক নাই। না হয়ে এই রক্তটা এই অর্গানের ভিতরে ওপেন হয়ে গেছে, তার মানে এখানে এই অর্গানটা একটা রক্ত দ্বারা পূর্ণ হয়ে গেছে এবং তার ভিতরে যে কোষ আছে সেই কোষগুলোর সাথে একটা সংস্পর্শে চলে আসছে। অর্থাৎ এখানে রক্ত এবং কোষ এরা একই সংস্পর্শে আছে। তারপরে এদের মধ্যে একটা গ্যাসীয় বিনিময় হচ্ছে। গ্যাসীয় বিনিময় হওয়ার পরে আবার আরেকটা রক্তনালী তৈরি হলো, যেটাকে আমরা শিরা বলবো। শিরার মাধ্যমে সেই রক্তটা আবার হৃৎপিণ্ডে যাচ্ছে। এই যে দুইটা চিত্র আমরা এখানে অঙ্কন করছি, এই দুইটা চিত্রের ভিতরে কিন্তু আমরা একটা বিরাট একটা পার্থক্য দেখতে পাচ্ছি। সে পার্থক্যটা কি? দেখো, এখানে কিন্তু কৈশিক জালিকা সৃষ্টি হয়েছে এবং রক্তের সাথে কিন্তু কোষের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ এখানে যদি এটা কোষ হয় আর এটা যদি কৈশিক জালক হয়, তাহলে এই কোষের এরা অক্সিজেনটা কেমন করে পৌঁছায় দিবে এই কোষটাকে? সেটা হলো ব্যাপন প্রক্রিয়া। অর্থাৎ এখান থেকে অক্সিজেনটা চলে আসবে হলো কলা রসে। এগুলো কলা রস থাকে চতুর্দিকে, এই কলা রসে আসবে বা টিস্যু ফ্লুইড যেটাকে আমরা বলবো, সেই কলা রসে আসবে। তারপরে কলা রস থেকে আবার ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেনটা এখানে চলে আসলো।
অন্যদিকে এই জায়গাতে যে ঘটনাটা ঘটতেছে সেটা হলো যে এটা যদি কোষ হয় তাহলে কোষের চতুর্দিকে তোমার হলো এই রক্ত, চতুর্দিকে তোমার হলো রক্ত, এবং এর ভিতরে আছে হলো অক্সিজেন। সেই অক্সিজেনটা চলে আসতেছে হলো তোমার কোষে, এবং কোষ থেকে আবার কার্বন ডাইঅক্সাইড চলে আসতেছে হলো এই রক্তের সাথে মিশ্রিত হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কোষের সাথে রক্তের সরাসরি একটা সম্পৃক্ততা আছে, বাট এখানে কিন্তু কোষের সাথে রক্তের কোনো প্রকার সম্পৃক্ততা নাই। এখানে দেখো এই হলো রক্ত হলো এখানে, আর এটা হলো কোষ, তার মানে একটা গ্যাপ আছে এখানে। কিন্তু এটি হলো মূল ওপেন টাইপ এবং ক্লোজ টাইপের মূল রহস্যটা কিন্তু এই জায়গাতে। আচ্ছা, তো এখন আরও সোজাভাবে এখন বলি, এই ক্লোজ টাইপ ব্লাড সার্কুলেশনে ক্লোজ থাকে। কে ক্লোজ থাকে? ব্লাড ক্লোজ থাকে, অর্থাৎ ব্লাড কোনো সময় শিরা, ধমনী বা কৈশিক জালিকার বাহিরে থাকে না। আর এখানে হলো ওপেন টাইপ। কি ওপেন? ব্লাড ওপেন। কেমন করে? এই যে এখানে যে ল্যাকুনা আছে, এই ল্যাকুনার মধ্যে এসে এই কোষ রক্তগুলো এসে ওপেন হয়ে গেছে। এই হলো এটা দুল পার্থক্য। এখন আমি যদি এই দুইটা চিত্রের মধ্যে আমি যদি একটা পার্থক্য অঙ্কন করি তাহলে কি হতে পারে? যেমন ধরো, মনে করো আমি এই দুইটার মধ্যে একটা পার্থক্য করতে যাচ্ছি। আমরা 1 নম্বর পার্থক্য যদি এখানে লিখি, এখানে 1 নম্বর পার্থক্য। 1 নম্বর পার্থক্য আমরা যেটা বলতে পারি, প্রথমে এখানে আমরা লিখব যে ক্লোজ টাইপ ব্লাড সার্কুলেশনে হৃৎপিণ্ড, ধমনী, কৈশিক জালক এবং শিরা এর সমন্বয়ে এটা গঠিত। এটা হলো 1 নম্বরে আমরা লিখব। এখানে কি লিখব? যে হৃৎপিণ্ড, রক্ত, ধমনী, তারপরে হলো কিছু ল্যাকুনা। এখানে কিন্তু ল্যাকুনা আসলো, অর্থাৎ কৈশিক জালক কিন্তু এখানে থাকবে না। ল্যাকুনা এবং শিরার মাধ্যমে এই ওপেন টাইপ ব্লাড সার্কুলেশনটা গঠিত হয়। নাম্বার 2 যদি আমরা পার্থক্য করি, সেটা হলো যে এখানে ওপেন ক্লোজ টাইপে কিন্তু তোমার কৈশিক জালক থাকে, এখানে কোনো কৈশিক জালক থাকে না। নাম্বার 3 যদি আমরা পার্থক্য করি তাহলে কোষের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, আর এখানে কোষের সাথে রক্তের সম্পর্ক আছে। নাম্বার 4 যদি আমরা বলি, রক্ত কোনো সময়ই ধমনী, কৈশিক জালক বা শিরার বাহিরে উন্মুক্ত হয় না বা আসে না। আর এখানে রক্ত শিরা বা ধমনীর মধ্যে আবদ্ধ থাকলেও ল্যাকুনাতে এসে রক্তটা কি হয়? উন্মুক্ত হয়ে পড়ে। নাম্বার 5 যদি আমরা পার্থক্য আরেকটা লিখি, ওপেন টাইপ ক্লোজ টাইপ কাদের থাকে? সকল কর্ডেটের থাকবে এবং কিছু অ্যানিলিডা ক্লোজ টাইপ রক্ত সংবহনতন্ত্র থাকবে, আর বাদ বাকি যতগুলো পর্ব আছে সবগুলোতে তোমার হলো এই তোমার ওপেন টাইপ ব্লাড সার্কুলেশন। এই দেখো, তাহলে আমরা চিত্রের মাধ্যমে আমরা পার্থক্যটা তোমাদের দেখাই দিলাম। আমরা এখন আলোচনা করব হলো ঘাসফড়িংয়ের রক্ত নিয়ে আমরা আলোচনা করব। দেখো, ঘাসফড়িংয়ের রক্তকে কিন্তু বলা হয় হিমোলিম্ফ। এটা হিমোলিম্ফ বলা হচ্ছে কেন? হিমোলিম্ফ অর্থাৎ হিমোটা হলো হিমোসিলে থাকে এবং লিম্ফটা হলো লিম্ফের সাথে এরা বা লসিকার সাথে এরা মিশ্রিত অবস্থায় থাকে, এই জন্য এটাকে বলা হয় হলো হিমোলিম্ফ। ঘাসফড়িংয়ের রক্ত কিন্তু বর্ণহীন, হিমোগ্লোবিন থাকে অর্থাৎ শ্বাসরঞ্জক থাকে। এদের রক্তে কিন্তু সেই শ্বাসরঞ্জক বা হিমোগ্লোবিন থাকে না, তো সেই কারণে এদের রক্তটা কিন্তু বর্ণহীন। শুধু ঘাসফড়িং না, সকল আর্থ্রোপোডসদের রক্তই কিন্তু তোমার বর্ণহীন হয়ে থাকে। তো ঘাসফড়িংয়ের রক্তটাকে আমরা প্রধানত 2টা ভাগে ভাগ করব। একটাকে আমরা বলবো হলো প্লাজমা, একটাকে আমরা বলবো হলো প্লাজমা, যেটাকে আমরা রক্তরস বলবো। এই প্লাজমাটা যেটা রক্তের মানে তরল অংশটা যেটাকে আমরা বলবো, এর ভিতরে তোমার পানি থাকে প্রায় 70%, তারপরে বিভিন্ন ধরনের খনিজ উপাদান বা রেচন পদার্থ, এই সমস্ত তরল অংশগুলো নিয়ে সাধারণত এটা প্লাজমা অংশটা গঠিত হয়, যেটাকে আমরা বাংলায় বলবো হলো রক্তরস। আর আরেকটা যেটা আছে সেটা হলো তোমার হলো রক্তকণিকা। তো রক্তকণিকা যেটাকে বলা হেমোসাইট, হ্যাঁ, সেটাকে বলে আমরা কি বলবো?
হেমোসাইট। এই হিমোসাইটসের মধ্যে বিভিন্ন ধরনের কণিকা থাকে। হ্যাঁ, তো এই কণিকাটা সাধারণত 4 ধরনের হয়ে থাকে। একটাকে আমরা বলবো প্রোহিমোসাইট, আর একটাকে বলবো আমরা প্লাজমা হিমোসাইট, আর একটাকে বলবো গ্র্যানুলো হিমোসাইট, আবার আরেকটাকে আমরা বলবো স্ফেরিওল। এই 4 ধরনের কণিকা থাকে। তো ঘাসফড়িংয়ের রক্ত কণিকাগুলোর যে প্রধানত যে কাজগুলো বা রক্তরসের যে কাজগুলো আমাদের যেমন কাজ রক্তর যে কাজটা ওদেরও ঠিক একই রকমের। যেমন ধরো বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য পরিবহন করা, বিভিন্ন ধরনের বর্জ্য পরিবহন করা। কিন্তু এখানে একটা যেটা পার্থক্য সেটা হলো যে ঘাসফড়িংয়ের রক্তগুলো কিন্তু বা রক্তকণিকাগুলো কোনো প্রকার অক্সিজেন বহন করে না, কিন্তু আমাদের রক্তগুলো অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডটা বহন করে। যেহেতু আমাদের রক্তের মধ্যে হিমোগ্লোবিন আছে, সেজন্য আমাদের রক্ত অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড বহন করে থাকে। এবং ঘাসফড়িংয়ের প্রতি ঘন মিলিলিটারে প্রায় 15 থেকে 60,000 এই কণিকাগুলো থাকে, মানে হিমোসাইটগুলো থাকে। তো আমরা এখন চলে যাব হলো ঘাসফড়িংয়ের হিমোসিল, যেটাকে আমরা ঘাসফড়িংয়ের দেহগহ্বর বলবো। তো আমরা এই দেহগহ্বরটাকে বা হিমোসিল, যেমন আমাদেরটাকে বলা হয় হলো সিলম, কিন্তু ঘাসফড়িংয়ের দেহগহ্বরটাকে কেন আমরা হিমোসিল বলতেছি? তার কারণটা হলো যে ঘাসফড়িংয়ের দেহগহ্বরটা কিন্তু ভ্রূণীয় বিকাশের সময় যে এদের যে মেসোডাম স্তর আছে, অর্থাৎ আমরা তো জানি যে ভ্রূণীয় স্তর থাকে হলো 3টা, একটা হলো একটোডাম, মাঝেরটা হলো মেসোডাম, আর ভিতরেটা থাকে হলো তোমার হলো এন্ডোডাম। তো এই মেসোডাম থেকেই কিন্তু এদের ইয়েটা তৈরি হয়, এই দেহগহ্বরটা তৈরি হয়। আর আরেকটা যেটা ব্যাপার সেটা হলো যে এদের যখন ভ্রূণীয় বিকাশটা যখন ঘটে, তো ভ্রূণীয় বিকাশের সময় ভ্রূণীয় যে কতগুলো স্টেজ আছে, যেমন যেটাকে আমরা ক্লিভেজ বলবো, যেমন প্রথমে হলো মরুলা, তারপর হলো ব্লাস্টুলা এবং গ্যাস্টুলা, যে এই যে 3টে প্রধান স্টেপ আছে। তো ঘাসফড়িংয়ের দেহগহ্বরটা ওই ব্লাস্টুলা যে স্তরটা, ব্লাস্টুলা যে ধাপটা, সেই ধাপে যেই কিন্তু এদের দেহগহ্বরটা তৈরি হয়, যেটাকে আমরা ব্লাস্টোসিল বলবো। কিন্তু আমাদের দেহগহ্বরটা মূলত তৈরি হয় হলো গ্যাস্ট্রোসিল থেকে। হ্যাঁ, তো কিন্তু ঘাসফড়িংয়ের দেহগহ্বরটা তৈরি হয় হলো ব্লাস্টোসিল থেকে। তো ব্লাস্টোসিলও একটা দেহগহ্বর, কিন্তু ব্লাস্টোসিলটা পরবর্তীতে যে ওর যে গ্যাস্ট্রোসিল যেটা আছে সেই গ্যাস্ট্রোসিলের সাথে একাকার হয়ে যায়, সেই জন্য এটাকে মেক্সোসিল বলা হয়। হ্যাঁ, যেহেতু ব্লাস্টোসিলের সাথে গ্যাস্ট্রোসিল এরা ওতপ্রোতভাবে জড়িত হয়ে একটা দেহগহ্বর তৈরি করছে, এবং এই দেহগহ্বর তৈরি করার ফলে কিন্তু এটা এরকম হয় যে ব্লাস্টোসিল থেকে যদি কোনো দেহগহ্বর তৈরি হয়, তাহলে কিন্তু সেই ব্লাস্টোসিলটা কিন্তু ঘাসফড়িংয়ের অঙ্গ প্রত্যঙ্গের পর্যন্ত কিন্তু ভিতরে ঢুকে যেতে পারে এই দেহগহ্বরটা। কিন্তু আমাদের যে সিলমটা যেটা আছে বা দেহগহ্বরটা যেটা আছে সেটা কিন্তু তৈরি হয় হলো গ্যাস্ট্রোসিল থেকে। তার ফলে আমাদের দেহগহ্বরটা কিন্তু একটা নির্দিষ্ট সীমানার মধ্যে পরিবৃত্ত থাকে, মানে এর বাইরে কিন্তু নাই। কারণ আমাদের দেহগহ্বরটা কিন্তু হাতের মধ্যে ঢুকে যায়নি, বা পায়ের ভিতরে ঢুকে যায়নি, বা অন্যান্য অঙ্গের ভিতরে কিন্তু ঢুকে যায়নি। আর আরেকটা যেটা কথা, এদের দেহগহ্বরটা রক্ত দ্বারা পূর্ণ থাকে। হ্যাঁ, যেটা আমাদের দেহগহ্বরটা রক্ত দ্বারা পূর্ণ থাকে না। তবে আমাদের দেহগহ্বরের মধ্যে এক ধরনের সাদাটে এক ধরনের ফ্লুইড থাকে, যেটাকে সিলোমিক ফ্লুইড বলা হয়। হ্যাঁ, কিন্তু ঘাসফড়িংয়ের দেহগহ্বরের ভিতরে এই রক্ত দ্বারা পূর্ণ থাকে। এই কারণে কিন্তু এটাকে বলা হয়েছিল হিমোসিল। তাহলে হিমোসিল আমরা সোজা কথায় যদি আমরা বলি যে দেহগহ্বরটা রক্ত দ্বারা পূর্ণ থাকে, আমরা সেই গহ্বরটাকে আমরা বলবো হলো হিমোসিল। তো এই ঘাসফড়িংয়ের দেহগহ্বরটাকে আমরা যেমন এটা একটা দেখো, ঘাসফড়িংয়ের আমি একটা দেহগহ্বর এখানে অঙ্কন করছি, তোমরা খেয়াল করো যে এই দেহগহ্বরে দেখো এই যে পুরাটাই দেহগহ্বর, দেখো এটা যে ঘাসফড়িংয়ের মস্তক, এই মস্তকের মধ্যেও কিন্তু দেহগহ্বরটা চলে গেছে। এটা ঘাসফড়িংয়ের পাখা অংশ, দেখো পাখার ভিতরে কিন্তু দেহগহ্বরটা চলে গেছে। আবার এটা কিন্তু পায়ের অংশ, এগুলো দেখো পায়ের ভিতরে কিন্তু দেহগহ্বরটা চলে গেছে। তো এই যে পুরা দেহগহ্বরটা, এই দেহগহ্বরটাকে আমরা 2টে পর্দা দ্বারা এটাকে 3টে পার্টে আমরা ভাগ করব। অর্থাৎ আমরা যদি এই দেহগহ্বরটাকে যদি আমরা ভাগ করি, তাহলে এটা একটা পর্দা এবং এইটা একটা পর্দা, এটা একটা পর্দা, এটা একটা পর্দা। তো আমরা এই পর্দাটাকে বলবো হলো ডরসাল ডায়াফ্রাম, আর এই পর্দাটাকে আমরা বলবো হলো ভেন্ট্রাল ডায়াফ্রাম। এই 2টে পর্দার কারণে দেখো ঘাসফড়িংয়ের দেহগহ্বরটা 3টে পার্টে ভাগ করা হয়ে গেছে। এটা একটা গহ্বর, এটা একটা গহ্বর,
এবং এটা একটা গহ্বর। তার মানে এদের সিলমটা 3টে পার্টে ভাগ হয়ে গেল। তো এই 3টে পার্টের আবার কিন্তু আলাদা আলাদা নাম আছে। যেমন দেখো, ঘাসফড়িংয়ের এইটাকে আমরা বলবো হলো পেরিকার্ডিয়াল সাইনাস। পেরিকার্ডিয়াল সাইনাস এই কারণে বলবো, কারণ ঘাসফড়িংয়ের এই অঞ্চল দিয়ে তোমার থাকে হলো হৃৎপিণ্ড। এই অঞ্চল দিয়ে কী থাকে? হৃৎপিণ্ড থাকে। এই হৃৎপিণ্ড থাকার কারণে এই গহ্বরটার নাম হলো পেরিকার্ডিয়াল সাইনাস। তারপরে ঘাসফড়িংয়ের এই অঞ্চলে কিন্তু থাকে হলো তোমার হলো আর পৌষ্টিকতন্ত্র থাকে। হ্যাঁ, এই অঞ্চলে কিন্তু পৌষ্টিকতন্ত্র থাকে। এই পৌষ্টিকতন্ত্র থাকার কারণে কিন্তু এই অঞ্চলটার নাম আমরা বলবো হলো পেরিভিসেরাল। বলবো যেহেতু এই দিক দিয়ে তোমার হলো থাকে হলো স্নায়ুতন্ত্র থাকে, আমরা বলবো হলো যেহেতু এই অঙ্গে যেহেতু স্নায়ুতন্ত্র থাকে, সেই জন্য স্নায়ুতন্ত্র অঞ্চলে যে গহ্বরটা সেটার নাম হলো পেরিনিউরাল। তাহলে এটাকে আমরা বলবো হলো পেরিনিউরাল। এটা হলো পেরিনিউরাল বলা হয়। তাহলে আমরা এখানে ঘাসফড়িংয়ের দেহ গহ্বরটাকে আমরা 3টে অঞ্চলে ভাগ করলাম, এবং এই অঞ্চলগুলোর নাম কিভাবে করা হলো? ওই অঞ্চলে যে যে অঙ্গ থাকে সেই অঙ্গের নাম অনুসারে এই গহ্বরগুলোর নাম হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে আমি ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ডের এখানে আমি একটা চেম্বার অঙ্কন করেছি। তো এখানে তোমরা একটু খেয়াল করো যে ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র থাকে হলো 7টা, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7টা হৃদ চেম্বারের সাথে দেখো প্রত্যেকটা হৃদ চেম্বারের সাথে কিন্তু প্রথমটা বাদে প্রত্যেকটার সাথে কিন্তু অ্যালারি পেশি আছে, অর্থাৎ 6 জোড়া অ্যালারি পেশি থাকে। এখানে দেখো আমি আবার এখানে একটা কয়েকটা অংশ নিয়ে আমি কয়েকটা চেম্বার নিয়ে আমি এখানে একটু অঙ্কন করেছি। দেখো এর ভিতরে দেখো প্রথমে যে অ্যালারি পেশিগুলো তোমরা দেখতেছো, এই অ্যালারি পেশিগুলো কিন্তু দেখো প্রত্যেকটা হৃদ চেম্বারের সাথে কিন্তু পেটের সাথে কিন্তু লাগানো আছে, প্রত্যেকটার সাথে লাগানো আছে। এই অ্যালারি পেশির কাজটা হলো যে অ্যালারি পেশি যখন সংকুচিত হয় তখন এই অস্ট্রিয়াগুলো খুলে যাবে। যেমন এখানে অস্ট্রিয়াটা খুলে গেল, সংকুচিত হলো, অস্ট্রিয়া খুলে গেল। আবার অ্যালারি পেশি যখন প্রসারিত হয় অর্থাৎ ছেড়ে দেয় অর্থাৎ রিল্যাক্স হয়, তখন আবার এতে তোমার বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, অস্ট্রিয়াগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে দেখো যে এই যে অস্ট্রিয়া যে ছিদ্রটা প্রত্যেকটা হৃদযন্ত্রের 2 পাশে 2টা থাকে, এই অস্ট্রিয়ার এই ছিদ্রগুলো তাহলে অ্যালারি পেশির সংকোচন এবং প্রসারণে একবার বন্ধ হয় এবং একবার খুলে। আর একটা জিনিস খেয়াল করে দেখো, প্রত্যেকটা হৃদ চেম্বারের ওপরে কিন্তু একটা ছিদ্রপথ দেখা যাচ্ছে। এই যে ছিদ্রপথ, যে ছিদ্রটার নাম হলো ইন্টারচ্যাম্বার অ্যাপারচার। এই ইন্টারচ্যাম্বার অ্যাপারচার এবং অস্ট্রিয়া এই দুইটা ছিদ্রের মধ্যে একটা বিপরীতধর্মী ক্রিয়া হয়। যেমন অস্ট্রিয়া যখন বন্ধ হবে তখন কিন্তু এই অ্যাপারচারটা কিন্তু খুলে যাবে। আবার অস্ট্রিয়া যখন খুলে যাবে তখন এই চেম্বারটা তখন এই অ্যাপারচারে এই ছিদ্রটা তখন বন্ধ হয়ে যাবে। তাহলে কি বোঝা গেল যে অস্ট্রিয়া যখন খুলে যায় তখন অন্তঃকুঠির ছিদ্রটা বন্ধ হয়ে যায়, আর অস্ট্রিয়া যখন বন্ধ হয় তখন অন্তঃকুঠির ছিদ্রটা খুলে যায়। তোমরা এখানে এই হৃৎপিণ্ডের এখানে খেয়াল করে দেখো যে এর সামনে প্রথম যে চেম্বারটা আছে তার সামনে একটা লম্বা নলের মতো বের হয়েছে, তার নাম হলো অ্যান্টেরিয়র অ্যাওর্টা। আর পশ্চাৎ দিক থেকে আরেকটা কিন্তু এর সাথে সংযুক্ত, তার নাম হলো পোস্টেরিয়র অ্যাওর্টা। তো এখানে একটা কথা একটু বলে রাখি, সেটা হলো যে এই সমস্ত হৃদযন্ত্রকে আসলে আমরা কিন্তু আসলে হৃদযন্ত্র ঠিক ওইভাবে বলা যাবে না, কারণ এটাকে অনেক সময় বলা হলে ডরসাল ভেসেল বলা হয়। তো এখানে ভেসেলটা কেন বলা হচ্ছে যে এটা একটা রক্তবাহিকা। হ্যাঁ, কিন্তু হার্ট কেন আমরা বলবো না? আমরা হার্ট এই কারণে বলবো না, কারণ হার্টের কতগুলো সুনির্দিষ্ট একটা সংজ্ঞা আছে। যেমন হার্ট তোমার প্রকরযুক্ত হতে হবে, এর কতগুলো পেশি থাকে যে পেশিগুলো হৃৎপিণ্ডকে সংকোচন এবং প্রসারণ ঘটায়। হ্যাঁ, এবং তার ফলে কিন্তু এদেরকে আমরা হার্ট বলবো না। তো
তো এখন তুমি হয়তো বলবা যে তাহলে এই হাড়গুলো তো সংকোচন প্রসারণ তো হচ্ছে, কিন্তু সেটা তার নিজস্বভাবে হচ্ছে না, সেটা অ্যালারি পেশি সংকোচন প্রসারণের মাধ্যমে হাড়টা সংকোচিত এবং প্রসারিত হচ্ছে। আচ্ছা, তো এখন আমরা যেটা পড়াবো তোমাকে সেটা হলো যে এর ভিতর দিয়ে কীভাবে রক্ত প্রবাহিত হয়। প্রথমে তোমরা খেয়াল করো যে এই অ্যালারি পেশিগুলো যখন প্রথমে সংকুচিত হবে, অ্যালারি পেশিগুলো যখন সংকুচিত হবে তখন প্রত্যেকটা এই যে যে অস্ট্রিয়া নামক যে ছিদ্রগুলো, প্রত্যেকটা অস্ট্রিয়া ছিদ্র খুলে যাবে, প্রত্যেক অস্ট্রিয়া খুলে, কিন্তু প্রথমটাতে কিন্তু হবে না, কারণ প্রথমটাতে কোনো প্রকার অস্ট্রিয়া নামক কোনো ছিদ্র থাকে না। আচ্ছা, তারপরে হবে কি, তখন রক্ত তখন হবে কি, এই পেরিসাইনাস, পেরিভিসারাল সাইনাস থেকে রক্ত এর ভিতরে চলে যাবে, রক্ত এখানে প্রবেশ করবে, এবং পেরিনিউরাল থেকে সাইনাস থেকে রক্তটা পেরিভিসারালে যাবে। যে এদের যে এই যে ডায়াফ্রামগুলো, যে এই যে দুইটা যে পর্দা আছে, এই পর্দাগুলো কিন্তু অত্যন্ত ছোট ছোট ছিদ্রযুক্ত হয়, যার ভিতর দিয়ে রক্ত চলাচল করতে পারে। আচ্ছা, রক্ত যখন পেরিকার্ডিয়াল সাইনাসে যখন আসবে, আসার পরে সেই রক্তটা তোমার অস্টিয়ার ভিতর দিয়ে রক্তগুলো তোমার ইয়েতে প্রবেশ করবে, এগুলোর ভিতর রক্ত প্রবেশ করলো। ঠিক তখন কিন্তু অন্তঃকুঠুরি ছিদ্রটা বন্ধ থাকবে, তখন এটা কি থাকবে, বন্ধ থাকবে, অন্তঃকুঠুরি ছিদ্রটা তখন বন্ধ থাকবে। যখন প্রত্যেকটা প্রকোষ্ঠ যখন রক্ত দ্বারা পূর্ণ হয়ে যাবে, পূর্ণ হয়ে যাওয়ার পর তখন অ্যালারি পেশিগুলো কী হবে, রিল্যাক্স হবে, অর্থাৎ ছেড়ে দিবে। ছেড়ে দিলে তখন তোমার এই অস্ট্রিয়াটা কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। অস্ট্রিয়াটা যখন বন্ধ হয়ে যাবে তখন এই অন্তঃকুঠুরি যে ছিদ্রটা, সেই ছিদ্রটা তখন কী হবে, খুলে যাবে। তখন সেই ছিদ্রটা কি হলো, খুলে গেল। এখন প্রত্যেকটা প্রকোষ্ঠ কিন্তু রক্ত দ্বারা পূর্ণ অবস্থায় আছে। এরপরে হবে কি, পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে একটা ছান্দিক গতিতে সংকোচন শুরু হবে। যখন প্রথমটা যখন সংকুচিত হবে, তখন রক্ত এই প্রকোষ্ঠ থেকে এই প্রকোষ্ঠে পর্যায়ক্রমে যে এই যে তোমার মস্তিষ্কের যে সাইনাসটা আছে, সেই সাইনাসে এসে রক্তটা চলে আসবে। এখানে যখন রক্তটা চলে আসবে তখন মস্তিষ্কের সাইনাসে রক্তটা বাধাপ্রাপ্ত হয়ে তখন এদিকে ব্যাক করে এসে এটা চলে গেল হলো পেরিনিউরাল সাইনাসে, আবার এখান থেকে চলে যাবে পেরিভিসারাল সাইনাসে। অর্থাৎ এই অক্সিজেনযুক্ত রক্ত এখন পেরিনিউরাল বা পেরিভিসারাল সাইনাস বা পেরিকার্ডিয়াল সাইনাসে চলে গেল, পেরিকার্ডিয়াল সাইনাসে রক্তগুলো চলে গেল। এগুলোতে যাওয়ার পরে তখন রক্তগুলো এখান থেকে তোমার যে এদের যে তোমার বিভিন্ন ধরনের যে রক্তগুলো যখন চলে যাওয়ার পরে এগুলোর মনে করে এটা পা, এই পায়ের ভিতরে রক্ত চলে যাচ্ছে। তারপরে ধরো এখানে ডানা আছে, এই ডানার ভিতরে রক্ত চলে যাচ্ছে। হ্যাঁ, রক্ত তখন এগুলোর ভিতর দিয়ে সার্কুলার হয়ে বের আসবে। তারপরে যখন রক্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে দেওয়া হয়ে যাবে, তখন সেই রক্তগুলা তখন এই অ্যালারি পেশিগুলো আবার তখন সংকুচিত হবে। তখন সব অস্ট্রিয়াগুলো খুলে যাবে, এবং ইন দি মেন টাইম তোমার ইন্টারনাল যে অ্যাপারচার আছে, সেই অ্যাপারচারগুলো বন্ধ হয়ে যাবে। তারপরে রক্ত তখন এখান থেকে চলে যাবে, এখান থেকে আবার রক্তগুলো আবার প্রকোষ্ঠে ঢুকে আবার অস্ট্রিয়া বন্ধ হয়ে যাবে, অন্তঃকুঠুরি ছিদ্রটা খুলে যাবে, আবার পিছন দিক থেকে একটা সংকোচন শুরু হবে। তারপরে এইভাবে আবার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে চলে যাবে। এইভাবে একটা পর্যায়ক্রমিকভাবে এটা চলতে থাকে। এবং ঘাটফড়িং 1 মিনিটে 100 থেকে 110 বার সাধারণত এদের এই সংকোচন এবং প্রসারণটা হয়ে থাকে। এবং এই সংকোচন প্রসারণের মাধ্যমেই এরা কিন্তু অক্সিজেন বাদে, কারণ তোমরা তো জানো যে ঘাটফড়িংয়ের রক্ত কিন্তু অক্সিজেন বহন করে না, যেহেতু এর ভিতরে কোনো হিমোগ্লোবিন নেই, যেটা আমি আগে বলছি। এবং এই রক্ত প্রবাহের মাধ্যমে এই হিমোলিম্ফগুলো তোমার খাদ্য দ্রব্য এবং বিভিন্ন ধরনের রেচন পদার্থ এগুলো সাধারণত বহন করে থাকে।
তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারলে যে ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ড এবং তার সঞ্চালন প্রক্রিয়া কীভাবে হয়ে থাকে। আমরা আগামী ক্লাসে এই ঘাসফড়িংয়ের অন্য একটা বিষয় নিয়ে আবার আমি তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমি ডক্টর ইসলাম ইকবাল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।